যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাজমহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষ ভীরুতা পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরুতা পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাজমহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে জায়গা রাখা সফলতা, সফলতা, সফলতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাজমহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরুতা পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরুতা পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে
সমাজের মুদ্রামণি, তারা যা খুশি তা করে যাবে, গরিবের কোনো প্রতিবাদ করার সুযোগ থাকবে না। এই তো সমাজ ব্যবস্থা। রাষ্ট্র নিষ্ক্রিয়, সমাজ উদাসীন, ওই নেতারা বলবে সব ঠিক হয়। তুমি এসব কথা ভাবো মাইকেল দা? তুমি কি ভাবো রমা? আমি অজ্ঞান বেকার হয়ে জন্মেছিলাম শয়তানের ষড়যন্ত্রে। আজ আমি সমাজ বিরোধী। যেমন বিপদার জেলে পথে মরছে একটা নিরপরাধ তরুণ শয়তানের চক্রান্তে। শুনেছি ও নাকি আজ মুক্তি পাচ্ছে। পাবে পাবে পাবে, কিন্তু কিসের বিনিময়ে মুক্তি পাচ্ছে জানো না? একমাত্র গুণের যৌবনের বিনিময়ে। মাইকেল দা, I am so sorry young my sister, কথাটা অশালীন। মাত্র তোমার কাছে আমি মার্জনা পাইছি, কিন্তু 20 বছর একটা তরুণীর সঙ্গে 7 বছর এক বৃদ্ধের অসম বিবাহকে আমি মনে প্রাণে মেনে নিতে পারছি না। জানি না দীপকদা মেনে নিবে কিনা। আমি হলে কি করতাম জানো রমান? এদের দুটোকে একসঙ্গে খুন করে দেশে যেতাম, আদালতে দাঁড়িয়ে তার সঙ্গে চিৎকার করে বলতাম ধর্মমতার খুন আমি করেছি। কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখুন। জানি আমার কথা কেউ কর্ণপাত করবে না রোমান, কিন্তু এই সমাজটাকে আমি যতই দেখছি তত আমার স্থায়ীতন্ত্র উত্তেজিত হয়ে উঠছে। ইচ্ছে হচ্ছে মান্দাতা বলে গুলে ধরে সমাজটাকে ভেঙে গুড়িয়ে দেয়, ভেঙে গুড়িয়ে দেয়। মাইকেল দা ঠিকই বলেছে, এর নাম বিয়ে নয় ব্যভিচার। ও কিছু দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য। দীপা আত্মত্যাগ করলো ওর দাদার জন্য। দীপার স্বপ্ন ছিল তো সুন্দর একটা স্বামী, ছোট্ট একটা সাজানো গোছানো সংসার। রমা, কি হয়েছে দাদা? তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? শরীর কি ভালো নেই তোমার? আরে শরীর ভালো আছে, তবে যাই হোক একটা চাকরি করতাম সেটাও চলে গেল রে। কেন? দীপকের কেসের জন্য তদবির করেছিলাম। সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরির কাজ দায়ী হবে। তাই মালিক সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয়। সংকেত দেশের রাজা, যে তার কথা মতো চলতে হবে? দেশে কি আইন কানুন নেই? দেশে কি মানুষ বাস করে না? আইনের কথা বলছিস শোনা, আইন আছে কিন্তু সেই আইন গরিবদের জন্য নয়। এই দেশে সমাজের ধনীর সাতগুণ মাপ, ওরা আইনের বুকে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, আর আমরা যদি আইন অন্যায় করি পুলিশ ছুটি চেপে ধরে। এই তো আমাদের দাদা, মানুষ চুরি করে খিদের জ্বালায়, পকেট কাটে পেটের এই গর্তটা বোঝাবার জন্য। তুই দেখে দেশের এই যুব সমাজ এই বৈষম্য বেশি দিন চলতে দিবে না। বর্তমান সমাজটা ভারতের স্তূপের উপর দাঁড়িয়েছে, তাই তরুণ সমাজ কোনো কাজ না পেরে বিপথে চলে যাবে। দাদা, সে আমার চাকরি চলে গেল, কাল থেকে হয়তো নিরঙ্গ উপবাস। খিদের জ্বালায় আমি যদি পকেটমার হই, প্রধান বেকারদের দলে নাম লেখাই, এর জন্য কি আমি দায়ী? তোমার দুটি পায়ে পড়ি দাদা, ওসব কাজ তুমি করতে যেও না। আমি মাসিমার কাছে বিড়ি বাঁধতে শিখেছি, দুটো পেট কোনো রকমে চালাতে পারবো। আর যদি না পারি মানুষের বাড়িতে আমি ঝিয়ের কাজ করবো। তবু দাদা ওপরে তুমি যেও না। শিবনা দীপুদা, কি চেহারা হয়েছে তোমার? ওরা কি তোমাকে খেতে দেয়নি? এই অবস্থা দেখার আগে আমি যদি মরে যেতে পারতাম কোনো দুঃখ থাকতো না। তুমি আমাদের বাড়িতে এলে কেন? কেন?
তারপর কেমন হচ্ছে বল? নরক দর্শন করে এলাম। জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোন সৎ মানুষকে যদি 6 মাস জেলখানা আটকে রাখা হয় তাহলে সে একজন পাক্কা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধন করার জন্য। চোর ডাকাত পকেটমার তৈরি করা কারখানা নিশ্চয়ই জেলে নয়, কিন্তু বস্তুত পক্ষে তাই হচ্ছে। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার বনে যায়। যাই হোক, তুই বেকসুর খালাস পেয়েছিস, সেটাই তোর জন্য ভাগ্য। নইলে তুই যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলে, জেল তোর অবধারিত। আমি জানতাম স্যার আমি পাবই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। সত্যের সূর্যকে মিথ্যার কুয়াশা ঢেকে রাখা যায় না, একদিন তো প্রকাশ পাবে। বাড়ি গিয়েছিলে? না রে, আজকের রাতটা তোদের এখানে থেকে ঘুরে বাড়ি চলে যাব। তা হেরে মা, বাবা, দীপা ওরা সব কেমন আছে জানিস? ভালোই আছে। মাহবুব খুবই ভেঙে পড়েছেন। বাবা হয়তো বিশ্বাস করেছেন, আমি সত্যি চিন্তাই করেছি। দীপা কিন্তু বিশ্বাস করবে না। তবে সঞ্জয় সেনকে আমি সহজে ছেড়ে দেব না। এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি, মানুষের সমাজে মুখ দেখাবো না। চাকা খেয়ে হাত মুখ ধুয়ে এসো। 1 মাসের চেহারা যা ছিঁড়ি করেছো তাকানোই যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি কোনো যত্নই নিচ্ছ না। কি করবো বলো? জেল হাজতে তোমার মতো কেউ প্রিয়জন ছিল না যে যত্ন করে খেতে দেবে। আসলে মানুষের চিন্তাতে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। 2-4 দিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম কর দীপু। আর রমা, তুই উনুনটা ধরিয়ে দে, আমি আসছি। কোথায় যাবে এত রাত্রে? জানো রমা, জেল হাজতে বসে আমি প্রতিদিন তোমার কথা ভাবতাম। মাঝে মাঝে মনে হতো আজ তুমি দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি দেখা করতে গেলে না। আসলে তুমি আমাকে ঘৃণা করো রমা? তুমি আমাকে ভুল বুঝো না গো। তুমি তো জানো ইচ্ছা থাকলেও মেয়েরা সবসময় সবকিছু করতে পারে না। তুমি যে আমার কি কত খালি রমা, এই 1 মাস আমি পেট ভরে ভাত খাইনি, রাত্রে ঘুমাইনি, শুধু অঝরে কেঁদেছি আর ভগবানের কাছে প্রার্থনা করেছি, ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও ঠাকুর, সসম্মানে মুক্ত করে দাও। রমা লক্ষ্মীটি খেদো না। এবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। আমি মনে মনে ঠিক করেছি, চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও কষ্ট পাচ্ছি রমা। দীপুদা, সরকারি চাকরি আমার ভাগ্যে নেই। কোনো কলকারখানা যদি কুলির কাজও পাই আমি তাই করব। শিক্ষার অহংকার করে কি লাভ? মা বলে কোনো কাজই ছোট নয়। আর কিছু না ছুটে আমি রিক্সা চালাবো। লোকে ছাপ হবে বাবু, পেটের জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। সোমনাথ বাড়ি আছো? সোমনাথ, সোমনাথ, সোম। ভালো আছো বাবা? হ্যাঁ, তুই কখন এলি? এই তো একটু আগে। বাড়িতে গেলি না কেন? তোর মা কান্নাকাটি করছে, আর এদিকের খবর তো সবই এই উপরে অফিসের তোর বাবা। নইলে দীপাহার মতো মেন। দীপা, কি হয়েছে দীপা? তুই কি কিছু শুনিস? কি শুনবো? বাড়ি চল, সব শুনতে পারবি। কি হয়েছে দীপা, বলোই না। কিছু হয়নি, তুমি হাত মুখ দেখো চলো। না, দীপার কি হয়েছে আমি জানতে চাই। দীপা কি বিষকে আত্মহত্যা করেছে? না, তাহলে দীপাকে কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? তুমি হাত মুখ ধুয়ে চলো, কি হয়েছে সেটা পরে শুনলেও চলবে। না, আমি একবারই শুনতে চাই। বলো বাবা, তুমি চুপ করে দেখো না। বলো কি হয়েছে দীপা?
তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা, আমার বুকের মধ্যে ঝড় বইছে। দয়া করে বলো, বলো কি হয়েছে দীপা? অযথাই তুমি সাত করে নন্দী, সাত করে নন্দী দীপাকে বিয়ে করে আমি বিশ্বাস করি না। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতে পারে না। কি কখনো সম্ভব? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে দীপার বিয়ে? অসম্ভব, অসম্ভব। এছাড়া কোনো উপায় ছিল না বাবা। তোকে জেল থেকে বাঁচানোর জন্য এই কাজ করতে হয়েছে বাবা। কেন কেন তোমরা এমন জঘন্য কাজ করলে? আমি কি মরে গেছি? ছি ছি ছি। আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা জীবনের স্বপ্নকে তোমরা এমনি ভাবে দুপায়ে মারিয়ে দিলে। দীপার জীবনটাকে তোমরা হাহাকারে ভরিয়ে দিলে। মেয়েটাকে বলে দেওয়ার আগে তোমরা কেন আমার সঙ্গে পরামর্শ করলে না? আমি কি মরে গেছি? কেন কেন তোমরা আমার সম্মতি দিলে না? কেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করলে না? না, তুমি স্নেহ নয় বাবা নও, তুমি একটা বিবেকহীন কসাই। আজ থেকে আমি তোমাদেরকে শ্রদ্ধা করব না, করব ঘৃণা। হ্যাঁ হ্যাঁ, ঘৃণাই করব তোমাদের। আমার বুকে তোমাদের কোনো শ্রদ্ধার আসন নেই। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। তুমি শান্ত হও দীপুদা, তুমি শান্ত হও। সঞ্জয় সেন আর সাতকড়ি ষড়যন্ত্র করে। সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন। আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, ওই সঞ্জয় সেনের উপর যদি প্রতিশোধ দিতে না পারি, আমি মানুষের সমাজে মুখ দেখাবো না। শয়তান সাতকড়িকে আমি বুঝিয়ে দেবো, 20 শতাব্দীর যুব মানুষ পাল্টা মার দিতে জানে। কিছু দেখো না রমা, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমার বুকে জ্বলছে তাণ্ডবের দাবানল, রক্তে উঠেছে সমুদ্রের ঘূর্ণিঝড়। দানব থেকে আমি হব মানব, নরকের পথ ধরে চলবো আমি। মানুষের থেকে গলা টিপে হত্যা করবো। আমার কচি বোনটা একটা বৃদ্ধা লম্পটের বাহু বন্ধনে হাহাকার করে কাঁদছে। তার আকুল আর্তনাদ আমার বুকের মাঝে শুনতে পাচ্ছি। রমা চলে যাচ্ছে, আমার বুকটা চলে যাচ্ছে। আমি বুঝি উন্মাদ হয়ে যাব। দীপা, দীপা। কারো অনুরোধ আমি শুনবো না, কারো আদেশ আমি মানবো না। কি দিয়েছে, কি দিয়েছে আমাকে তোমাদের এই সমাজ, কি দিয়েছে আমাকে তোমাদের এই রাষ্ট্র? ঘৃণা, লাঞ্ছনা, অবহেলা ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই বন্ধা সমাজ? এই সমাজকে আমি বিষিয়ে তুলবো, রাষ্ট্রের দেহে ঢেলে দেবো লক্ষ নাগিনীর তীব্র বিষ। গড়ে গড়ে তৈরি করবো একটা সমাজ বিরোধী মাস্তান। জনজীবনকে আমি কত বিক্ষত করে দেব। আমাকে যারা সসম্মানে বাঁচতে দিল না, আমিও তাদেরকে বাঁচতে দেব না, বাঁচতে দেব না। মা, কি হবে মা? দীপক তো এখনই গিয়ে সঞ্জয় সেনের উপর হামলা করবে, হয়তো সাতকড়িকে মারধর করবে, আবার ওরা ওকে জেলে পাঠাবে। আমি কি করব? আমি কি করব ভগবান? আপনি বাড়ি যান মেশমশাই, দাদা এলে বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দেব। তাই দিস মা, তোর কথা হয়তো ও শুনবে। ভগবান আমাকে মেরে রেখেছেন, দীপুই আমার একমাত্র আশা ভরসা। সে আশাও যদি আমার শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, আর কোনো পথ খোলা থাকবে না। একটু আগেও যে মানুষটা খড়বাজার শব্দ দেখছিল, 5 মিনিটের মধ্যে তা ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ অশান্ত হয়ে উঠল। ওর মনে তুমি শান্তি
ওর মনে তুমি স্বস্তি দাও।